বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটার শিরোনাম হচ্ছে দেশের রাজনীতির হাল হকিকত। তো এই বিষয় নিয়ে বিস্তারিত বলার আগে একটু প্রেক্ষাপট বলি যে কেন আমি আগ্রহী হলাম দেশের রাজনীতির হাল হকিকত এই বিষয়ে আলোচনা করার জন্য। একটু পটভূমি বলি। সেই পটভূমি হচ্ছে যে এখন বর্তমান রাজনীতির যে অবস্থা আপনারা দেখছেন, এখন থেকে ১ বছর ১ মাস আগে ধরেন দেশের রাজনীতির অবস্থা কি ছিল? যে ৫ই আগস্টের যে গণঅভ্যুত্থান হলো ছাত্র জনতার, সে গণঅভ্যুত্থানটি আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ, ছাত্র জনতা সব করলো কেন? যে ১৫-১৬ বছরের দীর্ঘ দুঃশাসন, তারপরে আপনার দুর্নীতি, সুশাসনের অভাব, দলীয়করণ, বিপক্ষ দলের উপরে নিপীড়ন, নির্যাতন, তারপরে ভোটাধিকার হরণ, ৩টি নির্বাচনে জনগণকে ভোটদানে বিরত রাখার কৌশল, সব মিলিয়ে একটা অপ্রীতিকর অবস্থার এবং জনগণের কাছে একটা দুঃশাসনের পরিবেশ বা অসহনীয় পরিবেশ তৈরি করেছিল। সেই পরিস্থিতি জনগণ আর সহ্য না করতে পারে দীর্ঘদিন পুঞ্জীবিত যে ক্ষোভটা, সেটা ৫ই আগস্ট তার চূড়ান্ত একটা বহিঃপ্রকাশ আমরা দেখলাম। এবং হলো, তার ফলশ্রুতিতে হলো কি, বিগত সরকারের প্রধানমন্ত্রীকে পালাতে হলো। দেশের অনেক মন্ত্রী এমপি তারা আগেই দেশ ছেড়ে পালিয়েছিল, তারা আরো পরে কেউ পালিয়েছে, এবং যারা দেশে ছিল তাদের ভিতরে অনেকেই এখন জেলে আছে। এখন অবস্থাটা কি দাঁড়ালো? যে দুঃশাসন, দুর্নীতি, ভোটাধিকার হরণ, এই সার্বিক যে অসহনীয় পরিবেশ ছিল, এই পরিবেশ থেকে জনগণ বাঁচার জন্য একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিল। কিন্তু ১ বছরের মাথায়, ১ বছর ১ মাসের মাথায় আমরা কি দেখতে পাচ্ছি? যে দুর্নীতি কমে নাই, লুটতরাজ কমে নাই, ঘুষ দুর্নীতি কমে নাই, অফিসে মানুষ যে ধরনের পরিবেশ আশা করেছিল সেই ধরনের পরিবেশ নাই। সব মিলিয়ে জনগণের নাভিশ্বাস, এবং জনগণ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যে এই জাতীয় নির্বাচনটি ঘোষণা করা হয়েছে, যাতে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, এই নির্বাচনটি হবে কি হবে না এই নিয়ে মানুষের ভিতরে এখনো সন্দেহ আছে। এবং আর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ধরেন নির্বাচনটি তো আর ৫ মাস পরেই শুরু হবে, এটা ধরেন সেপ্টেম্বর মাস তো শেষ হয়ে আসছে, তাহলে মাঝখানে অক্টোবর আর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের নির্বাচন, তাহলে ৪-৫ মাসেই পরেই নির্বাচন। কিন্তু এখন দেখা যাচ্ছে কি, যে ভোটটি কিভাবে হবে? এই গত ৫৪ বছরে ভোটটি যেভাবে হয়েছে সেভাবে হবে, নাকি পিয়ারে পদ্ধতিতে হবে, না অন্য কোনোভাবে হবে, সেটা নিয়ে আবার নতুন একটা যন্ত্রণা তৈরি হয়েছে। যন্ত্রণা বলছে এই জন্য যে এই জামাত এবং বিএনপি গত ১৫-১৬ বছর ধরে একসাথে ছিল, তারা একসাথে আন্দোলন করেছে, একসাথে জুলুম নির্যাতন সহ্য করেছে, এবং ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যে সরকার গঠিত ছিল বিএনপির, সেই সরকারেও জামাত ছিল, এবং জামাতের লোকজন সেখানে মন্ত্রিত্ব পর্যন্ত গ্রহণ করেছে। জামাত সহ বিএনপির যে ২০ দলীয় জোট, সেই জোটটি এখন আর নাই। এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আওয়ামী লীগ রাজপথে নাই। যদিও মাঝে মাঝে ঝটিকা মিছিল আওয়ামী লীগের হচ্ছে, কিন্তু বাস্তবে রাজনীতিতে যেভাবে থাকার কথা আওয়ামী লীগ সেভাবে নেই। আর আওয়ামী লীগ ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে। তাহলে আওয়ামী লীগের যে অবস্থা বর্তমানে, সেই অবস্থায় আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এটা মানুষ মনে করেন। তাহলে রাজপথে এখন কোন কোন দল আছে? প্রধান দল দুটো, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে জামাত। আর এনসিপি, তারপরে কিছু ডানপন্থী দল আছে ছোট ছোট, কিছু বামপন্থী দল আছে ছোট ছোট, জামাত ইসলামের সাথে কিছু ইসলামী দল আছে, বিএনপির সাথেও বাম, ডান এবং ছোট ছোট ইসলামী দল মিলে বেশ কিছু দল আছে। এখন জামাত বলছে যে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না, এবং রাজপথে তারা বেশ কয়েকটা মিছিল এবং সারা দেশে কয়েকটা প্রোগ্রাম তারা থ্রো করেছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। আর বিএনপি বলছে না, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। আসেন আমরা
একসাথে টেবিলে বসি এবং বিএনপির যতটুকু আমি বুঝি এবং আমরা বুঝি সেটা হচ্ছে যে আগের মতোই তারা নির্বাচন করতে চায়। এখন দুটো প্রধান দল জামাত এবং বিএনপি তারা যদি ঐক্যমতে না আসে তাহলে তো নির্বাচন করাটা নির্বাচন কমিশন এবং সরকারের জন্য কঠিন। তো আমার মনে হয় যে নির্বাচনটি কে কেন্দ্র করে জামাত এবং বিএনপি এই মুহূর্তে পরস্পর বিরোধী অবস্থান করছে। রাজপথে বিএনপি যদি এখনো নামেনি, কিন্তু বিএনপির শক্তি তো আছে রাজপথে নামার জন্য। এবং গ্রামে গঞ্জে এবং পাড়া মহল্লায় যেমন জামাতের সংগঠন আছে, বিএনপি তো জামাতের থেকেও প্রকাশ্যে আরো কিছু শক্তিশালী সংগঠন। আর বিএনপি যদি এখন রাজপথে নামে তাহলে তো এই জামাত এবং বিএনপি মুখোমুখি হয়ে যাবে এবং দেশে গন্ডগোল শুরু হয়ে যাবে এবং জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে না। এবং অনেক মানুষের মনে প্রশ্ন আছে যে তার জাতীয় নির্বাচন কেউ কেউ প্রলম্বিত করতে চায়। বিএনপি বলার চেষ্টা করছে যে কোনো দল, বিএনপি বলছে যে কোনো দল এই জাতীয় নির্বাচনটাকে প্রলম্বিত করতে চায়। এখন কারা প্রলম্বিত করতে চায়, এটা বিএনপি কাদের উদ্দেশ্যে এই কথাটা বলছে, এটা তো আমরা বুঝতে পারি। তো আমার মনে হয় যে এই মুহূর্তে রাজপথে ৬-৭টা ইসলামী দল জামাত সহ তার রাজপথে কর্মসূচি ঘোষণা করলেও যখন নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে যাবে সেই মুহূর্তে আমার মনে হয় যে এই যে পদ্ধতি, স্বাভাবিক পদ্ধতিতে দেশের নির্বাচন হয় সেই নির্বাচনী পদ্ধতিতেই তখন সবাই রাজনীতির মাঠে নেমে যাবে, নির্বাচনের মাঠে নেমে যাবে। আর কোনো কারণে যদি পিয়ার পদ্ধতিকে কেন্দ্র করে দেশে একটা রাজনৈতিক অরাজকতা এবং হট্টগোল শুরু হয়, তারপরে কি হবে সেটা তো আমার কেউ ভবিষ্যৎ বক্তা নয়, সেটা হয়তো রাজপথেই হয়তো সেটাই মীমাংসা হবে। তবে আমাদের প্রত্যাশা, আমরা জন আকাঙ্ক্ষা আমাদের সেটা হচ্ছে যে এত একটা রক্তক্ষয়ী ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, যারা মিলে বিএনপি, জামাত এবং অন্যান্য দল মিলে তো তারা করলো। এখন তাদের ভিতরে এই যে পিআর পদ্ধতিকে নিয়ে যে মতবিরোধ দেখা দিয়েছে, আশা করা যায় যে তারা টেবিলে বসে তারা এই বিষয়টি সমাধান করবে এবং আগামী জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য এই সব দলগুলো চেষ্টা করবে। তো এখন জামাত বিএনপি যদিও পিআর পদ্ধতির ব্যাপারে দুই মুখে অবস্থান করছে, এনসিপি কিন্তু এখনো জামাতের সাথে যায়নি এবং বাংলাদেশের যে এবি পার্টি তারাও কিন্তু সেখানে যায়নি। সুতরাং 7টি দল যে জামাতের সাথে রাজপথে আন্দোলন ঘোষণা করেছে, বিএনপির সাথেও কিন্তু অনেক দল, বাম দল, ডান দল, ছোট ছোট বিভিন্ন দল আছে এবং এনসিপি তো বিএনপির সাথে না থাকলেও তারাও নিজে একটা জোট করতে পারে। সুতরাং পরিস্থিতি কোন দিকে গড়ায় এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমি শেষ কথাই বলতে চাই যে আমি শুরু করেছিলাম যে দেশের রাজনীতির হাল হকিকত এই মুহূর্তে একটু বিরোধপূর্ণ অবস্থায় মনে হচ্ছে। যখনই নির্বাচন তারিখ ঘোষণা হয়ে যাবে, নির্বাচন তফসিল ঘোষণা করা হয়ে যাবে, আমার মনে হয় তখন সব দলগুলি জোটবদ্ধভাবে অথবা যার যার মতো করে নির্বাচন করবে এবং আগামী দিনে, আগামী ফেব্রুয়ারি মাসে একটি অবাধ, সুষ্ঠু এবং একটি ভালো নির্বাচন হবে। এই প্রত্যাশা করেই আজকের আলোচনাটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।